মাৎসন্যায় ব্যবস্থা কি? যেখানে মাৎসন্যায় শব্দের অর্থ সমুদ্রে মাছ যেমন ছোট মাছকে গিলে খায় এবং জীবন ধারণ করে, জীবন অতিবাহিত করে, বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে তার জীবন চালায়। এবং সমুদ্রের জীবনচক্র বা জলে জীবনচক্র এভাবেই চলতে থাকে। স্থলভাগও ঠিক সেরকম, এইরকম একটা সংস্কৃতি বা এরকম একটা যে ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা বা যে কোনো ক্ষেত্রে শাসন ব্যবস্থা সহ পারিবারিক ব্যবস্থা সহ, পারিবারিক শাসন হোক বা সামাজিক শাসন হোক, যে কোনো শাসন ব্যবস্থায় একটা ক্ষমতার জোর দেখিয়ে একটা প্রভাব খাটিয়ে বৈষম্য সৃষ্টি করে মানুষের মধ্যে বা কোনো একটা গোষ্ঠী বা সমাজ, কমিউনিটি বা জাতির মধ্যে অর্থনৈতিক এবং ক্ষমতার সমবন্টন না করে যে একটা বৈষম্য সৃষ্টি করে দুর্বলের উপর যে অত্যাচার চালানো হয় সেটি মাৎসন্যায় ব্যবস্থা নামে পরিচিত। অতীতে এই মাৎসন্যায় ব্যবস্থা বারবার বিভিন্ন শাসন ক্ষেত্রে দেখা দিয়েছে। বিভিন্ন শাসনের যে মতাদর্শ, সেই মতের মধ্যেও এই মাৎসন্যায় শাসন ব্যবস্থার একটা প্রভাব রয়েছে। আমরা এগুলি ইতিহাস ঘাটলে তা জানতে পারি। আমাদের যে স্কুলের বা কলেজের ইতিহাস ও ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমের থেকে যে আমরা ইতিহাসগুলি পাই, সেখানেও এই মাৎসন্যায় শাসন ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপকতর প্রভাব এর লক্ষণ পাওয়া যায়। এগুলি সাধারণত যুগে যুগে চলে আসছে এবং এর কোনো সমাধান নেই। সরকারের কাজ হলো বৈষম্য দূর করা এবং মানুষের মধ্যে ভেদাভেদ দূর করা, উঁচু নিচু জাতিভেদ, মানুষের মধ্যে কুসংস্কার, এগুলো সময়ে সময়ে দূরীকরণ করা ও ত্রুটিপূর্ণ নীতি থেকে একটা ত্রুটিহীন নীতিতে সমাজের নীতির দিকে সমাজকে চালিত করে। সরকার সহ বড় ক্ষমতা যেগুলি রয়েছে, সাধারণত বিশেষত সরকারের সরকার ও প্রশাসকের, এক কথায় সরকার সব জায়গাতে কখনো ভূমিকা না থাকতে পারে, কিন্তু প্রশাসকের ভূমিকা বা শাসকের ভূমিকা সব জায়গাতেই থাকে। তো এক্ষেত্রে আমি বলবো, শাসক যখন তার ক্ষমতার জোর দেখিয়ে এবং এক শ্রেণী মানুষের মধ্যে বা শ্রেণী বিভেদ করে, ভেদাভেদ তৈরি করে তার ক্ষমতা অর্জন করে এবং ক্ষমতার বলে পুঞ্জীভূত করে ক্ষমতা এবং অর্থ ও সম্পদ, সম্পদ মানে প্রাকৃতিক সম্পদ ও আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় রসদ, যেগুলি আমাদের প্রয়োজন, খাদ্য, বর্ণ, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পরিষেবা, এই সহ বিভিন্ন যে উপাদানগুলি রয়েছে, সেইগুলি অতীতে বিভিন্ন যে শাসকরা ছিলেন তারা কম বেশি এইভাবে শাসন ব্যবস্থা চলত এবং বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে। এর কোনো সমাধান কিন্তু নেই। এর উন্নয়ন সম্ভব, কিন্তু এই মাৎসন্যায় ব্যবস্থা চিরকালই থাকবে। এর প্রভাব হয়তো কমতে থাকবে অথবা বাড়তে থাকবে। যাই হোক, এখন ইন্টারনেটের কল্যাণে বা সমাজ শাসন করা সরকারের পক্ষে বা শাসকের পক্ষে বা শাসক শ্রেণীর মানুষের পক্ষে অনেক সুবিধা হয়েছে। তবুও প্রশাসক সবসময়ই চেষ্টা করে সমাজকে কলুষিত মুক্ত করবার, বা শাসক শ্রেণীর লোকজন চেষ্টা করে এটি করবার, কিন্তু তবুও ক্ষুদ্র একটা স্বার্থের জন্য
তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য একটা বড় অংশের মানুষ সবসময়তেই বঞ্চিত হতে থাকে। অতীতেও যা হয়েছে, ব্রাহ্মণরা যেমন আগে অতীতে ভগবানের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ আদায় করত, এবং তারা যদিও অনেক ভালো কাজও করেছে। আমি বিশেষত এটাই বললাম। তো তারা সাধারণত বিশেষত মানুষের মধ্যে এই সৃষ্টি করে। এক সময় যখন ব্রাহ্মণদের শাসন ছিল, সেই শাসনকালে সেখানে সমাজে কুসংস্কার বা এক শ্রেণীর শাসক দল তারা মানুষকে ভয় দেখিয়ে, যারা তখন সমাজে মানুষের কাছ থেকে এই সবগুলি অর্থ সম্পদ শক্তি পরিষেবা ইত্যাদি নানা রকমের রসদ তারা সংগ্রহ করত জীবনের তাগিদে বা বেঁচে থাকার তাগিদে, তাদের ব্যক্তিগত আত্মরক্ষার তাগিদে বা তাদের জীবন চালানোর তাগিদে। বর্তমানে যেমন বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পারছি, বালি চুরি, কয়লা চুরি সহ বিভিন্ন যে ঘটনাগুলি ঘটছে, তা এক ধরনের এই মাৎসন্যায়ী শাসন ব্যবস্থারই একটি দৃষ্টান্ত বলা চলে। তো এই ব্যবস্থায় কোনো গোষ্ঠীকে, শাসক গোষ্ঠীকে দোষ আরোপ করা উচিত নয়, কারণ এটি একটি কোনো ব্যক্তিগত কোনো প্রচেষ্টা নয়, এটি একটি পুরো শৃঙ্খলা যেটি পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। অনুন্নত দেশে আরো ব্যাপক হারে আছে এবং উন্নয়নশীল দেশে আছে ব্যাপক হারে, কিন্তু উন্নত দেশেও থাকলেও এর কম বেশি প্রভাব সব জায়গাতে রয়েছে মাৎসন্যায়ী শাসন ব্যবস্থার। এই মাৎসন্যায়ী শাসন ব্যবস্থার সমুদ্রে কিন্তু পুরো আমাদের জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল। তো 3 ভাগ জল জুড়ে এই মাৎসন্যায় ব্যবস্থা রয়েছে, এবং একমাত্র স্থলভাগ এবং যেখানে শাসক নির্ভর একমাত্র মানব জগতের ক্ষেত্রে, প্রাণী জগতেও ঠিক এইরকম মাৎসন্যায় ব্যবস্থায় আছে। মানে জঙ্গলে জানোয়াররা যেমন বা প্রাণীরা যেমন ক্ষমতার জোরে বেঁচে থাকে, আমাদের বর্তমান যে শাসন ব্যবস্থা সেটা বা আমাদের যে অতীতের যদি দেখি বা উন্নয়ন গোটা দেশ জুড়ে বা গোটা পৃথিবী জুড়ে কিন্তু এই অবস্থা একই। সরকার সবসময় মানুষকে আশ্বস্ত করে চলেছে বা প্রশাসক আশ্বস্ত করে চলেছে, মানুষকে আশার মধ্যে একটা বাঁচিয়ে রাখার চেষ্টা সবসময়ই করে থাকে। তবু তারা বা এই শাসক গোষ্ঠী মাঝে মধ্যে ব্যর্থ হয়। সে কোনো রাজনৈতিক দল হোক অথবা কোনো স্বনির্ভর গোষ্ঠী অথবা কোনো কোম্পানি, যারা কোম্পানি শাসন করে বা কোনো গোষ্ঠীকে শাসন করে বা কোনো দলকে বা কোনো জাতিকে বা কোনো জনগণের সেট অফ পিপলকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। তো সর্বক্ষেত্রে এই একই মাৎসন্যায় ব্যবস্থাটির প্রভাব দেখা যায়, এবং মাৎসন্যায় ব্যবস্থায় যেটি দেখা যায় প্রবলেম মানে ফেস করতে হয়, অসুবিধায় যেটি সম্মুখীন হয়, যে ক্ষতির সম্মুখীন হয় তা হলো দুর্বলের উপর অত্যাচার। এখানে এক শ্রেণীকে দুর্বল করা হয় এবং তাদের উপর অত্যাচার চালানো হয়। সেখানে বরাবরই কিন্তু এটি দেখা গেছে বিভিন্ন যে রাজনৈতিক দল সমাজে অতীতে শাসন করেছে বা বিভিন্ন কোম্পানিতে অথবা অর্গানাইজেশনে যে দেখা যায় কোনো কর্মী হয়তো যে বেশি কাজ করছে বেতন বেশি আশায়, কিন্তু আদতে সে একজন যে কর্মী ফাঁকি মারছে তার সমানই বেতন পাচ্ছে, অথবা কোনো কোম্পানির ক্ষেত্রে বলছি,
অথবা আমি জানি না কোনো সরকারি ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এইরকমই। সরকারি ক্ষেত্রে একটা বেতন নির্দিষ্ট থাকে, সেখানে আমার মনে হয় শাসক প্রশাসনের বা প্রশাসকের বা শাসকের এইগুলির নিয়মিত আপডেট করা অবশ্যই প্রয়োজন। যেমন বর্তমানে আপডেট করা হচ্ছে, নতুন নতুন নিয়ম নীতি প্রণয়ন হচ্ছে এবং এটি সময়ের সাথে সাথে আরো ব্যাপক হারে করলে জনগণের মধ্যে একটা উন্নয়নের ভাব, একটা উন্নয়নের প্রভাব বা একটা সুশৃঙ্খল জীবন অথবা সুশৃঙ্খল জীবনচক্র বা সার্থকতার মধ্যে জীবনচক্র বা প্রবাহিত হবে। এর ফলে মানুষের যে জন্ম থেকে মৃত্যুর যে পথ, তা একটা শৃঙ্খলার মধ্যে, একটা ডিসিপ্লিনের মধ্যে একটা সুবিন্যস্ত আকারে পরিস্ফুট বা পরিলক্ষিত হবে। একটা মানুষের মধ্যে একটা যখন মানুষ বর্তমানে যে অবস্থা, পাশাপাশি যে দেশগুলিতে মাসে 2 লাখ থেকে 5 লাখ টাকা বেতন হয় প্রতি মাসে, এবং বর্তমানে যে আমাদের দেশেও যে সরকারি ক্ষেত্রে যে মানুষের বেতনের যে বৈষম্য বা আর্থিক বৈষম্য, যে একজন শ্রমিকের পার ডে বেতন 150 থেকে 250 বা 300 বা 500 পর্যন্ত হয়, সেক্ষেত্রে একজন ব্যবসায়ী অথবা একজন কোম্পানিতে, বড় কোম্পানিতে যে চাকরি করে অথবা যে একজন সরকারি উচ্চপদস্থ যে কর্মচারী, তার বেতন সাধারণত 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত, 1 লাখ টাকা, বা প্রফেসরের বা কোনো গেজেটেড অফিসার অথবা কোনো স্কুল টিচার অথবা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির যে এমপ্লয়ি অথবা ম্যানেজার, তাদের বেতন সাধারণত এই স্ল্যাবের মধ্যে হয়ে থাকে। উন্নত দেশের মধ্যে সাধারণত এই গ্যাপ অনেক কম থাকে। সেখানে অবশ্যই গ্যাপ থাকে, বিজনেস যেখানে আছে সেখানে একটা বৈষম্য তো অবশ্যই থাকবে। তবু মানুষের জীবনের যে স্বাভাবিক যে প্রাথমিক চাহিদা, সেইগুলি উন্নত দেশে আগে পূরণ করা হয় এবং সেখানে এইরকম যে বিভেদ, মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে যে বৈষম্য সৃষ্টির প্রবণতা, সেখানে শাসকের ব্যর্থতার হার এতটা দেখা যায় না। সেখানে প্রাথমিক চাহিদার মধ্যে সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা ও আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং আমাদের কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি অফ ইনফরমেশন, কোয়ালিটি অফ এডুকেশন, এগুলি একটা বেসিক গুণমান সবসময়তেই স্ট্যান্ডার্ড, বেসিক স্ট্যান্ডার্ড মেনটেন রাখা হয়। একটা প্রাথমিক একটা যে লেভেল, প্রাথমিক একটা চাহিদার একটা প্রাথমিক গুণমান সেখানে সবসময়তে বজায় রাখা হয়। তো এইটুকুই বলা ছিল যে মাঝখানে শাসন ব্যবস্থাটা কি এবং এক শ্রেণীর মানুষকে কিভাবে বঞ্চিত করা হয় ও ক্ষমতা দুর্বল করা হয়, এবং সরকারের বা প্রশাসক সবসময়তেই তখনই চলে যখন চাহিদা তখনই পড়ে, দরকার তখনই পড়ে যখন এক শ্রেণীর মানুষ দুর্বল হয় ও আরেক শ্রেণীর মানুষ শক্তিশালী বা সবল হয়। তো সকল যদি সবাই সমান হারে কাজ করতে থাকে, তখন শাসকের কোনো প্রয়োজন পড়ে না। তো শাসক সবসময়তেই চায় যে আমি দুর্বল একটা তার ডিমান্ড থাকতে, মানে কোনো সবাই চায় তার চাহিদা তার কার্যক্ষেত্রে যেন একই রকম থাকে। তো সেই জন্য শাসক সবসময়তেই চাইবে যে তার যেন ডিমান্ড সর্বাধিক যেন হয়। তাই মানুষের মধ্যে অশিক্ষা ও কুসংস্কার, ভুল ভ্রান্তির একটা
গুজব, একটা প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে ভয়ের মধ্যে যত রাখা যায় এবং সরকারের উপর নির্ভরশীলতা যতটা বাড়ানো যায়, সরকারের বা প্রশাসকের ভূমিকা ততটাই প্রবল বা ততটাই জরুরি হয়ে পড়ে, প্রশাসককে ততটাই প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে প্রশাসক কোনো যেটা আগে বললাম যে প্রশাসকের ভূমিকা সর্বক্ষেত্রে আছে। একজন বাড়িতে বা আমরা নিজেরাও নিজেদের প্রশাসক বা শাসক। আমরা সারাদিন যেভাবে চলি সেটা আমরা নিজেদেরকে শাসন করে চলি। আমরা নিজেদের যেভাবে সঠিকভাবে শাসন করব এবং সেইভাবেই আমরা সারাদিন বা সারা রাত বা সারা জীবন বা একটা টাইম লিমিট বা টাইম পিরিয়ড পর্যন্ত সেখানে তার ফল পাবো বা তার সার্থকতা পাবো বা আমাদের ডিজায়ার যে পাথ, যে আমরা ইচ্ছা যে পথে আমরা চলতে চাই তার একটা ঐচ্ছিক জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। তো প্রশাসন যেমন সর্বক্ষেত্রে ভূমিকা রয়েছে, যেমন এই প্রশাসকের ভূমিকা ব্যক্তিগত থেকে কোনো শিক্ষাক্ষেত্র থেকে কর্মক্ষেত্র, কার্যক্ষেত্র এবং শিল্পক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে এই প্রশাসকের ভূমিকা রয়েছে। কারণ এই প্রশাসক কোনো সরকার ক্ষেত্রে বলছি না, প্রশাসক শব্দটি হলো এখানে শাসক বা যে শাসন করছে বা অ্যাডমিনিস্ট্রেশন বা কোম্পানিতে কম্পিউটারে বা মোবাইলে যেটি আমরা দেখতে পাই বা যে কোনো আমরা ক্যামেরা ডিভাইস বা সিসিটিভি ডিভাইসের মধ্যে যে অ্যাডমিন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন বলতে সাধারণত এই শাসক বা প্রশাসক একে বোঝায়। তো একটা শুধু রাজ্যেই নয়, একটা ব্যক্তিগত ক্ষেত্রেই শুধু নয়, একটা কোনো গোষ্ঠীতেই নয়, এটি পুরোপুরি একটা ওভারঅল প্যাটার্ন, একটা পদ্ধতি, একটা ধরন। প্যাটার্ন বলতে কি? প্যাটার্ন হলো যেমন আমরা যেমন স্কোয়ার প্যাটার্ন, যেমন রাউন্ড প্যাটার্ন। স্কোয়ার প্যাটার্নে কি থাকে? সব স্কোয়ার টাইপের শেপের কোনো টেক্সচার বা কোনো ইমেজ অথবা কোনো ফর্ম, কোনো বস্তু বা কোনো ফিজিক্যাল অবজেক্ট অথবা কোনো কনসেপ্ট, যে কোনো কনসেপ্ট, তা অ্যাবস্ট্রাক্ট হোক মানে বিমূর্ত হোক অথবা রিয়েল, যেমনই হোক সেখানে, বা কোনো পিকচার, সাধারণত পিকচারের ক্ষেত্রে যদি বলি, তো পিকচারের ক্ষেত্রে খুব সহজভাবে যদি বলতে চাই তো সেখানে প্যাটার্ন বলতে এটাই বোঝায়। রাউন্ড প্যাটার্ন যেমন আমরা বলি রাউন্ড প্যাটার্ন, স্কোয়ার প্যাটার্ন, ভি শেপ প্যাটার্ন ও ফ্লাওয়ার প্যাটার্ন সব, স্কাই প্যাটার্ন, যে কোনো অবজেক্ট রিলেটেড যে কোনো প্যাটার্নগুলি হয় সেগুলি এই প্যাটার্ন অর্থাৎ ছন্দ বা রিডিং এগুলিকে বোঝানো হয়। বা কোনো একটা